বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে প্রায় ৩,৩০০ কোটি টাকা সহায়তা দেবে ফ্রান্স। চুক্তি সই, ইউরোপে জিএসপি প্লাস সুবিধার আশ্বাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। কোভিড ব্যবস্থাপনা, পানি সঞ্চালন এবং বিমান চলাচল খাতে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে ফ্রান্সের সঙ্গে ৩টি চুক্তি করেছে বাংলাদেশ। শেখ হাসিনার প্যারিস সফরে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই চুক্তি সই হয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এই উন্নয়ন প্রকল্পে ঢাকাকে প্রায় ৩,৩০০ কোটি টাকা সহায়তা দেবে প্যারিস। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ইউরোপে জিএসপি প্লাস সুবিধার আশ্বাস দেওয়ার পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানেও দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। বিস্তারিত দেবাশিস রায়ের রিপোর্টে। দীর্ঘ ২২ বছর পর ফ্রান্স সরকারের আমন্ত্রণে বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনার এবারের প্যারিস সফর যেন উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্কের অনন্য দৃষ্টান্ত হতে চলেছে। সফরের দ্বিতীয় দিন বুধবার স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে যান। সেখানে তাকে স্বাগত জানান অ্যাসেম্বলির প্রেসিডেন্ট রিচার্ড ফার্নান্ড। একান্ত বৈঠকে সরকার প্রধানের কাছে বাংলাদেশের বর্তমান উত্তরণের গল্প শোনেন ফরাসি অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। এবারের সফরে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক তো বটেই, সেখানকার পার্লামেন্টের নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন সরকার প্রধান। বুধবার দেশটির সিনেটে গণ অধিবেশন চলাকালে অফিসিয়াল অভ্যর্থনা জানানো হয় শেখ হাসিনাকে। এ সময় সিনেটের প্লেনারি সেশনের সভাপতির পাশাপাশি জ্যেষ্ঠ সিনেটররাও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সফরের উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে কি পেল বাংলাদেশ, এমন সব প্রসঙ্গ জানাতে বুধবার রাতে প্যারিসে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেশটির সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক সুনির্দিষ্টভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে দুই পক্ষ। তোমাদের কাছে আমরা চাই জিএসপি প্লাস ফ্যাসিলিটিগুলো আগামীতে যেগুলো আমরা এইগুলো পেতে পারি, তোমরা সেই ব্যাপারে সক্রিয় ভূমিকা। তারা বলছে অবশ্যই তারা এটা বিবেচনা করবে। প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে বৈঠকে ফ্রান্স বাংলাদেশ প্রতিরক্ষা সম্মতিপত্র নিয়ে খোলামেলা উত্তর দেন ডক্টর মোমেন। তার মতে, বর্তমান কূটনৈতিক বাস্তবতায় ইউরোপের ক্ষমতাধর রাষ্ট্র ফ্রান্স ব্যাপক প্রাধান্য দিচ্ছে বাংলাদেশকে। আমরা সামরিক সহযোগিতার উপর আলোচনা করেছি। সামরিক সহযোগিতা বলতে বোঝায় অনেক কিছু, ট্রেনিং, প্রযুক্তির আদান প্রদান। তখন ওরা বলেছে যে না, তোমাদের তো কিছু অস্ত্রশস্ত্র লাগবে, কিন্তু এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দেশের বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের মঙ্গল এবং দেশের উন্নয়ন। রোহিঙ্গা সংকটে দেশটি বাংলাদেশের পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও জোরালো অবস্থান নেবে বলে শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ফ্রান্সের নেতারা। ফ্রান্স বলেছে তারা সিকিউরিটি কাউন্সিলের সদস্য। তারা বলেছে যে এই ইস্যুটা তারা জোরদার আরো জোরালোভাবে তুলে ধরবে। এর আগে কোভিড ব্যবস্থাপনা, পানি সঞ্চালন এবং বেসামরিক বিমান চলাচল খাতে 3টি চুক্তিতে সই করে ফ্রান্স বাংলাদেশ। এর ফলে এজেন্সি ফ্রান্স ডেভেলপমেন্ট বা এএফডির কাছ থেকে ৩৩০ মিলিয়ন ইউরো সহায়তা হিসেবে পাবে বাংলাদেশ। ঢাকার পক্ষে চুক্তিতে সই করা অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই সর্বোচ্চ ফরাসি উন্নয়ন সাহায্যপ্রাপ্ত রাষ্ট্র। দেবাশিস রায়, সময় সংবাদ। লন্ডন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ঢাকার শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এর ব্যবস্থা করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। লন্ডনের একটি হোটেলে ডিএসসির আয়োজনে শেয়ার বাজারে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানানো হয়। প্রবাসীরাও শেয়ার বাজার ও বন্ডের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। লন্ডন থেকে শোয়েব কবিরকে সঙ্গে নিয়ে সানবি রুপলের রিপোর্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জের মোট বিনিয়োগের প্রায় ৯,০০০ কোটি টাকার বিনিয়োগ প্রবাসীদের। তবে এই বিনিয়োগ আগামী ৩ বছরের মধ্যে ৩ গুণ করতে চায় ডিএসই। এই লক্ষ্য সামনে রেখে লন্ডনের হলিডে ইন হোটেলে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বিনিয়োগের আহ্বান জানায় ডিএসই কর্তৃপক্ষ। এখানে যারা ইনভেস্ট করতেছে ওইটা ট্র্যাক হবে হচ্ছিল ওই 20টা কোম্পানি বাংলাদেশের, এবং ওই 20টা কোম্পানির শেয়ারই তারা আসলে কিনতেছে। কিন্তু এফেক্টিভলি এটা কিন্তু আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জেই কিন্তু ইনভেস্ট হচ্ছে থ্রু লন্ডন স্টক এক্সচেঞ্জ। এই ব্যাপারে আমরা লন্ডন স্টক এক্সচেঞ্জের সাথে কথা বলেছি এবং তারাও খুব ইন্টারেস্টেড এটার ব্যাপারে। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি জানান, শেয়ার বাজার নিয়ে প্রবাসীদের যে নেতিবাচক ধারণা রয়েছে তা কাটিয়ে উঠতে নিরাপদ বিনিয়োগের সুযোগ চান তারা। যদিও ট্রেড
এখানে হলেও কিন্তু ক্যাপিটালটা বাংলাদেশে চলে যাবে। বাট এই যে ইনস্টিটিউশনটা ইনভলভ হবে লন্ডন স্টক এক্সচেঞ্জ, এটা আরও কনফিডেন্স এনআরবিদের বাড়াবে। আমি মনে করি এটা খুব ভালো উদ্যোগ এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। বিএসইসি চেয়ারম্যান বলেন, প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে বড় ভূমিকা পালন করবে যুক্তরাজ্যে আয়োজিত সামিট। তো আমরা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে আগামী বছরও হয়তো করব বলে আশা করছি। বন্ড মার্কেট ও শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ হলে অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশ্লেষকরা। ক্যাপিটাল মার্কেট যেটা যে কোনো একটা ইকোনমি বা ভাইব্রেন্ট ইকোনমির জন্য মেজর আপনি দেখবেন যে সহায়ক ভূমিকা পালন করে। আমেরিকা, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিকভাবে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবে ডিএসই। প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ডিএসই। তবে প্রবাসী ব্যবসায়ীরা বলছেন যে বাংলাদেশের শেয়ার বাজার সম্পর্কে তাদের যে নেতিবাচক ধারণা আছে সেই নেতিবাচক ধারণা কাটিয়ে ইতিবাচক ধারণা পোষণ করতে হলে এবং বিনিয়োগ করতে হলে তারা বিনিয়োগের নিশ্চয়তা চান। সানভীর রূপল, সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর বিরুদ্ধে মুসলমানদের ধর্মীয় অধিকার খর্ব করার অভিযোগে দায়ের করা একটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। দেশটির 3 মুসলিম নাগরিকের অভিযোগ, যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের ওপর বেআইনিভাবে নজরদারি করছে এফবিআই। যদিও অভিযোগ অস্বীকার করে শুনানিতে মামলার বিরোধিতা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 9/11 হামলার পর থেকেই কোণঠাসা যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানরা। ধর্মীয় বিদ্বেষের কারণে বিভিন্ন সময় হামলার শিকার হন তারা। সামাজিকভাবেও রয়েছে নানামুখী সংকটে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের হাইকোর্টে খোদ কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের বিরুদ্ধে মুসলিমদের উপর নজরদারির অভিযোগে একটি মামলা রুজু হয়। ক্যালিফোর্নিয়ার 3 মুসলিমের দায়ের করা মামলায় বলা হয়, 2001 সালে সন্ত্রাসী হামলার পর থেকে মুসলমানদের বিরুদ্ধে বেআইনিভাবে নজরদারি করছে এফবিআই। ওই 3 মুসলিমের দাবি, তাদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করছে এফবিআই। বাদীপক্ষের আইনজীবীরা বলছেন, যুক্তরাষ্ট্রে শত শত মানুষের বিরুদ্ধে কেবল ধর্মের কারণে গোয়েন্দা নজরদারি চালানো হয়, যা সুস্পষ্ট ধর্মীয় বৈষম্য ও তাদের অধিকার লঙ্ঘন। এটি মার্কিন সংবিধান পরিপন্থী। শুনানিতে মামলার বিরোধিতা করছে এফবিআই। মার্কিন এ তদন্ত সংস্থার দাবি, ধর্মীয় বৈষম্যের অভিযোগে এফবিআইয়ের বিরুদ্ধে মামলা করা যায় না, কারণ তাতে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস হয়ে যাবে। মার্কিন সরকারেরও দাবি, গোপনীয়তা বজায় রেখে এফবিআইকে তাদের কাজ অব্যাহত রাখতে দেওয়া উচিত। তবে সরকারের ওই যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারপতি নীল গরসাস। জানা যায়, 2006 থেকে 2007 সাল পর্যন্ত গ্রেগ মন্টেল নামের এক ব্যক্তিকে তথ্য সরবরাহকারী হিসেবে নিয়োগ দেয় এফবিআই। 9/11 হামলার পর সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে মুসলিমদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতেন ওই ব্যক্তি। তিনি ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করেন। মুসলমানদের সঙ্গে সখ্যতা গড়ে বিভিন্ন সময় তাদের কথোপকথন রেকর্ড করার পাশাপাশি চালাতেন গোয়েন্দা নজরদারি। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। কর্মীদের অগ্রাধিকার দিয়ে পর্তুগালে পাশ হওয়া নতুন শ্রম আইন নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কর্মঘণ্টার বাইরে কর্মীর সঙ্গে নিয়োগকর্তা যোগাযোগ করলেই তাকে গুনতে হবে জরিমানা। কর্মী চাইলেই বাসা থেকে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে নিয়োগকর্তাকে গুনতে হবে অতিরিক্ত বিদ্যুৎ ও ইন্টারনেট বিলের খরচ। এমন অনেক কর্মী বান্ধব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন আইনটিতে। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। সম্প্রতি কর্মীদের অনুকূলে একটি বড় আইনগত পদক্ষেপ নিয়েছে পর্তুগাল। দেশটির সরকার এমন একটি আইন পাশ করেছে যেখানে নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কর্মীর সঙ্গে কোম্পানি বা নিয়োগকর্তার কর্মসংক্রান্ত যোগাযোগকে অবৈধ ঘোষণা করা হয়েছে, যা নিয়ে এখন চলছে রীতিমতো আলোচনা। পর্তুগালের ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি জানায়, গেল শুক্রবার দেশটি পার্লামেন্টে নতুন এই শ্রম আইনের অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়েছে, কর্মঘণ্টা শুরুর আগে ও কর্মঘণ্টা শেষ হওয়ার পর কোম্পানি বা নিয়োগকর্তা যদি কর্মীর সঙ্গে কর্মসংক্রান্ত বিষয়ে যোগাযোগ করেন, তাহলে বড়সড় জরিমানার মুখে পড়তে পারেন। এই যোগাযোগের মধ্যে থাকতে পারে কর্মীকে কল করা, ইমেইল বা টেক্সট করা, ফেসবুকের যোগাযোগও থাকছে এর আওতায়। আর এই নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
আইনটি যেসব কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য যাদের 10 জনের বেশি কর্মচারী রয়েছে। এতে আরও বলা হয়েছে, কর্মী যদি ঘরে বসে কাজ করেন সেক্ষেত্রে বিদ্যুৎ ও ইন্টারনেট বিলের ব্যয়ভার বহনে কোম্পানি কর্মচারীকেই সহায়তা করবে। এছাড়া বাড়িতে বসে কাজ করার সময় কর্মীদের নজরদারি করতে পারবেন না নিয়োগকর্তা। নতুন আইন পাশের খবরে খুশি প্রবাসী কর্মীরাও। এই আইনটি কর্মী বান্ধব বা কর্মচারীদের পক্ষে অনেক বেশি উপকারিতা রয়েছে। নির্ধারিত সময়ের বাইরে কেউ কোনো কর্মীকে আপনার বেশিক্ষণ কাজ করাতে পারবে না, সেটা বাধ্য করানো যাবে না। আর যারা অনলাইনে কাজ করে তা আমি মনে করি তাদের জন্য এটা একটা ভালো নিউজ। আইন অনুযায়ী কোনো কর্মীর সন্তানের 8 বছর বয়স না হওয়া পর্যন্ত তিনি চাইলে বাড়িতে বসে কাজ করার অধিকার দাবি করতে পারবেন। আর কর্তৃপক্ষকে বাধ্যতামূলকভাবে এ দাবি মেনে নিতে হবে। দাবি না মানলে কোম্পানিকে গুনতে হবে জরিমানা। নতুন আইনটি কর্মীদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের উন্নতিতেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। শিগগিরই করোনার খাওয়ার ট্যাবলেট অনুমোদন দিতে যাচ্ছে ভারত। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির কোভিড স্ট্র্যাটেজি গ্রুপ CSIR এর চেয়ারম্যান রাম বিশ্বকর্মা। আগামীকালের মধ্যেই মলনুপিরাভির অনুমোদন পেতে পারে বলে জানান তিনি। এ বিষয়ে ওষুধটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে 5টি কোম্পানির কথা চলছে। মলনুপিরাভির পাশাপাশি ফাইজারের প্যাক্সলোভিড ট্যাবলেট অনুমোদন দেওয়ার কথাও চলছে বলে জানানো হয়। ফাইজারের দাবি, করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি ও মৃত্যু ঝুঁকি 89% কমাতে কার্যকারিতা দেখিয়েছে প্যাক্সলোভিড ট্যাবলেট। তবে ভারতে ট্যাবলেটটির অনুমোদন পেতে আরও সময় লাগতে পারে। টি-20 বিশ্বকাপের খবর। সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। অসুস্থতার কারণে এই ম্যাচে অনিশ্চিত শোয়েব মালিক এবং মোহাম্মদ রিজওয়ান। তবে দেশবাসীকে আনন্দের উপলক্ষে এনে দিতে চান অধিনায়ক বাবর আজম। আর অস্ট্রেলিয়া চায় মোমেন্টাম ধরে রেখে ফাইনাল খেলতে। দু দলের সবশেষ খবর জানাতে দুবাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। নিয়ন, তাজনীন, আর মাত্র 4 ঘন্টা তারপরে কিন্তু বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল, অর্থাৎ আর মাত্র 2টো ম্যাচ বাকি আছে। সেই সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। ম্যাচটি হবে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাইয়ের স্পোর্টস সিটির মধ্যে যেটি অবস্থিত। আগে যদি স্টেডিয়ামের কথা বলি, এখানে এখন পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে সেখানে সবসময় দেখা গেছে পরে যারা ব্যাটিং করেছে তাদেরই আধিপত্য থেকেছে, অর্থাৎ টস এখানে একটা বিশাল ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে সবসময়, সেটা দিনের ম্যাচ হোক কিংবা রাতের ম্যাচ হোক। আজকের ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা 6টায় এবং বাংলাদেশ সময় রাত 8টায় অনুষ্ঠিত হবে, তাই ডিউর একটা ব্যাপারও থাকবে। তাই খুব স্বাভাবিকভাবে বলা যেতে পারে টস আগে যারা জিতবে সেই দল কিছুটা এগিয়ে থাকবে জয় পরাজয়ের মানে মূল নির্ধারণ করার ক্ষেত্রে। এখন যদি টিমগুলোর কথায় আসি, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া প্রায় একই মাত্রায় দাঁড়িয়ে আছে, তবে পাকিস্তান কিছুটা এগিয়ে আছে, কারণ পাকিস্তান এখন পর্যন্ত এই টুর্নামেন্টে অপরাজিত আছে, অর্থাৎ তারা কোনো ম্যাচই হারেনি। বিশেষ করে ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বড় 2টি ম্যাচে তারা জয় পাবার পর পরবর্তী যে 3টি দল রয়েছে সেই দল পাকিস্তানের তুলনায় কিছুটা মিনস ছিল, কিন্তু সেটা বিবেচনা না করলেও অন্য দলগুলোর সঙ্গে পাকিস্তান যেভাবে জিতেছে, যে ডমিনেটিং ক্রিকেটটা খেলেছে, তার ছিটে ফোটাও যদি আজ সেমিফাইনালে খেলে তাহলে অস্ট্রেলিয়ার জন্য যে খারাপ কিছু অপেক্ষা করছে সেটা আসলে বলাই যায়। পাকিস্তানের ব্যাটিং বেশ কম্প্যাক্ট আমরা এখন পর্যন্ত দেখেছি। তাদের ওপেনিং পার্টনারশিপে বাবর আজম এবং রিজওয়ান দুর্দান্ত ব্যাটিং করছেন। পরবর্তীতে যারা আসছেন শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, আসিফ আলী, তাদের প্রত্যেকেরই খুব ভালো ছন্দে আছেন। তবে পাকিস্তানের জন্য একটা দুঃসংবাদ, পাকিস্তান টিম ম্যানেজমেন্ট থেকে যেটা জানানো হয়েছে, শোয়েব মালিক এবং রিজওয়ানের একটা ভাইরাল ফ্লু দেখা দিয়েছে। আপনি জানেন যে যেহেতু করোনার সময় চলছে, করোনার একটি লক্ষণও আবার এই ভাইরাল ফিভার, তো সব কিছু মিলে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট সেটা নিয়ে কিছুটা শঙ্কায় আছে। তবে এখন পর্যন্ত আমরা জানি না তারা খেলবেন কি খেলবেন না। হয়তোবা ম্যাচের 1 ঘন্টা আগে যে শেষ স্ক্রিনিংটা করা হবে সেখানে জানিয়ে দেওয়া হবে যে তারা খেলছেন কিনা। যদি তারা খেলেন তাহলে পাকিস্তান আজও পুরো 5টি ম্যাচে তারা যে অপরিবর্তিত একাদশটা খেলিয়েছিল সেই একাদশটা নিয়েই মাঠে নামবে বলে বাবর আজম আভাস দিয়েছে প্রি ম্যাচ যে কনফারেন্স হয়, প্রেস কনফারেন্স, সেখানে। এবং সেখান থেকে যদি বলতে হয়, যদি অপরিবর্তিত একাদশটা থাকে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের জন্য অনেক বেশি বুস্ট আপ হবে সেটা, কারণ পাকিস্তান টিম অনেক বেশি কম্প্যাক্ট। আর যদি দুটো প্লেয়ারকে বদলাতে হয় সেক্ষেত্রে তাদেরকে নতুন
ইন্ট্রোডিউস করতে হবে এবং এখন পর্যন্ত যে প্লেয়াররা বিশ্বকাপের একটি ম্যাচও খেলেননি সেই প্লেয়ারদেরকে কিন্তু সুযোগ দিতে হবে। সেক্ষেত্রে প্রেশার ম্যাচের আগে নতুন প্লেয়ার চেঞ্জ করবার জন্য পাকিস্তানকে কিন্তু প্রেশারে পড়ে যেতে হতে পারে। অস্ট্রেলিয়া টিম সেই জায়গা থেকে অনেক বেশি এগিয়ে আছে, তাদের টিম বেশ কম্প্যাক্ট, তাদের টিমে কোনো ইনজুরি সমস্যাও নেই। টিমে এখন পর্যন্ত বরং যারা ছন্দে ছিলেন না শেষ দিকে এসে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ তারা সবাই ছন্দে ফিরে এসেছেন। তবে তাদের মিডল অর্ডার কিছুটা আনটেস্টেড এখনও এই টুর্নামেন্টে, এখন পর্যন্ত তাদেরকে সেভাবে কোনো পরীক্ষা উতরাতে হয়নি, তো সেটা কিছুটা হয়তো বা অস্ট্রেলিয়াকে ভোগাতে পারে। তবে আর কিছুক্ষণই তো পর ম্যাচ, তারপরই আসলে বোঝা যাবে কে জিতছে আর কে হারছে, কে যাচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে স্বপ্নের ফাইনালে। তো তাজনীন, এই ছিল আমার কাছে দুবাই থেকে এখন পর্যন্ত সবশেষ। টি-20 বিশ্বকাপের সবশেষ খবর জানাতে দুবাই থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে প্রায় ৩,৩০০ কোটি টাকা সহায়তা দেবে ফ্রান্স, চুক্তি সই, ইউরোপে জিএসপি প্লাস সুবিধার আশ্বাস। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।